সাবেক অর্থমন্ত্রী মোহিতের বিরুদ্ধে অপপ্রচারে ফেসবুকের এক গ্রুপ, পুরোটাই গুজব দাবি পরিবারের। সবাইকে সতর্ক থাকার পরামর্শ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনায় সরকার দলীয় এবং মহাজোটের এমপিরা। পদত্যাগ চাইলেন স্বাস্থ্যমন্ত্রীর। দুর্নীতি তদন্তে জিরো টলারেন্স নীতি দুদকের। কিট সংকটে ব্যাহত করোনা শনাক্তের পরীক্ষা, সংক্রমণ মাত্রা আরো বেড়ে যাওয়ার শঙ্কা। ভয়াবহ বাণিজ্যে কিছু বেসরকারি হাসপাতাল। করোনায় দেশে আরো 40 জনের প্রাণহানি। মোট শনাক্ত 1,30,000-এর বেশি। হিউম্যান ট্রায়ালের চূড়ান্ত ধাপে অক্সফোর্ডের ভ্যাকসিন। যুক্তরাষ্ট্রের মানব পাচার সূচকে এক ধাপ উন্নতি বাংলাদেশের। কুয়েতে আটক এমপি পাপুলের বিষয়ে আরও অনুসন্ধান চালাবে প্রসিকিউশন। চালের বাজারে অস্থিরতা। কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। বেশি দামে ধান কেনার অজুহাত মিলারদের। কারসাজি বলছে ব্যবসায়ী ও ভোক্তারা। এবং পানি বাড়ছে নদ নদীতে, বিপদসীমার উপরে বইছে তিস্তা সহ কয়েকটি। উত্তরের কয়েক জেলায় নিম্নাঞ্চল প্লাবিত, আগাম বন্যার আশঙ্কা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন। আমি তাসনিমে জান্নাত অর্থে এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ফেসবুকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বিরুদ্ধে একটি গ্রুপ অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ উঠেছে। মন্ত্রীপাড়ার বাড়ি ছেড়ে বনানীর বাড়িতে উঠতে পারছিলেন না এমন এক পোস্টকে সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট বলে জানিয়েছেন তার ছেলে শাহেদ মুহিত। দীর্ঘদিনের পারিবারিক বন্ধু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, আওয়ামী লীগের প্রবীণ নেতা মুহিতের নিজ পরিবারের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো ও দৃঢ়। আরো জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোভা। প্রায় 1 দশক ধরে মন্ত্রীপাড়ার এই বাড়িতে থেকেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 2018-19 অর্থ বছরে নিজ ক্যারিয়ারের 12তম বাজেট ঘোষণার মধ্য দিয়ে ইতি টানেন মন্ত্রিত্বের। এর পরপরই এই বাড়ি ছাড়তে হয় তাকে। মন্ত্রিত্বের ইতি টেনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাজধানীর বনানীতে নিজের এই স্বপ্নের বাড়িতে বাকি জীবন কাটানোর জন্য আসেন সাবেক এই অর্থমন্ত্রী। কিন্তু সম্প্রতি বিশ্ব বাবা দিবসে ফেসবুকে একটি গ্রুপ তার এই বাড়িতে ওঠা নিয়ে অপপ্রচার চালায়। পরে তার ছেলে শাহেদ মুহিত এক বিবৃতিতে ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন। বলেন, এটি তার পরিবারের বিরুদ্ধে সুনাম নষ্ট করার অপচেষ্টা। এ নিয়ে আবুল মাল আব্দুল মুহিতের পারিবারিক বন্ধু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, এটি সম্পূর্ণ বানোয়াট ঘটনা। পুত্র ও পুত্রবধূর সাথে সাবেক এই অর্থমন্ত্রীর অত্যন্ত সুসম্পর্ক বলেও জানান তিনি। এই রকম সেনসিটিভ পারিবারিক বিষয় নিয়ে এই ধরনের গুজব ছড়ানো মোটেই ঠিক না। এই গল্পের ন্যূনতম ভিত্তিও নেই, একেবারেই না। আমার মতে তিনি অন্তত পক্ষে দীর্ঘ সময়ে এই শত্রু তৈরি করেন নাই। বর্তমানে বনানীর বাড়িতেই ছেলে, পুত্রবধূ ও পরবর্তী প্রজন্মের সাথে অবসর কাটাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। লাকমিনা জেসমিন শোভা, নিউজ 24, ঢাকা। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকেই স্বাস্থ্য সেবায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। করোনা কিংবা সাধারণ রোগী ভোগান্তি ছাড়া কোথাও মিলছে না সেবা। আর এই মহামারীর এই সময়ে সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে কিছু বেসরকারি হাসপাতাল ভয়াবহ বাণিজ্যের ফাঁদ পেতেছেন, যেখানে প্রতিনিয়তই সর্বশান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। করোনা ধাক্কায় চিকিৎসা ব্যবস্থার এই দুরবস্থা নিয়ে আজ থাকছে আমাদের বিশেষ আয়োজন করোনা ভোগান্তি শেষে কোথায়। এ নিয়ে থাকছে বেশ কয়েকটি প্রতিবেদন। এবার সরকারের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ খুললেন সরকার দলীয় ও মহাজোটের সংসদ সদস্যরা। তারা দাবি করছেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দেশের মানুষের কাছে দায়বদ্ধতা থেকেই স্বাস্থ্য খাত নিয়ে কথা বলছেন। নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে সরকার দলীয় সংসদ সদস্যরা বলেন, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হলে শুরুতেই ভাঙতে হবে মন্ত্রণালয়ের সিন্ডিকেট। আর ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। তৌফিক মোহাম্মদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর স্বাস্থ্যখাত নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। সিন্ডিকেট যুক্ত মন্ত্রণালয়ের নানা কর্মকাণ্ড এরই মধ্যে মন্ত্রণালয়কে বিতর্কের তকমা লাগিয়েছে।
সমন্বয়হীনতা থেকে শুরু করে দুর্নীতির নানা খবর গুরুত্বের সাথে স্থান পায় দেশের গণমাধ্যমে। ফেসবুক লাইভে এসে সরকারদলীয় এমপি একরামুল করিম চৌধুরী তুলে ধরেন মন্ত্রণালয়ের নানা সিন্ডিকেট ও ব্যর্থতার কথা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিটু সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত ভাঙ্গা না যাবে, এই স্বাস্থ্য মন্ত্রণালয় কখনো ভালো অবস্থান থাকবে না। তার এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়। নিউজ 24-এর কাছে তিনি জানান, সরকারের অংশ হয়েও মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে মুখ খোলার কারণ। প্রাপ্তির থেকে আমি মনে করি বাংলাদেশে যারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে তাদের পাশে এই দুঃসময়ে যদি না থাকি তাহলে কখন থাকবো। প্রথমে আমার কথা সিন্ডিকেটটা ভাঙতে হবে। সিন্ডিকেটে ভাঙলে কোনো কিছুর অভাব হবে না। তখন অনেক ব্যবসায়ী আছে যে তারা এগিয়ে আসতে রাজি হবে। একই সুরে কথা বললেন ক্ষমতাসীন দলের আরেক এমপি শামীম ওসমান। তুলে ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কথা। যার দায়িত্ব সে কি করছে? সে কি অযোগ্য, নাকি দুর্নীতিবাজ, নাকি শস্যের ভিতরে ভূত আছে? এই বিষয়টি নাকি সরকারকে সাবোটাজ করছে। এবং ইট ইজ ট্রু, এখানে ব্যবসা হয়েছে, ব্যবসা না ধান্দা হয়েছে। এটাকে ব্যবসা বলে না। মানুষের জীবন নিয়ে যারা খেলে তারা কোনো সময় ব্যবসায়ী হতে পারে না। জোটের অন্যতম শরিক দল জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু স্বাস্থ্য খাতের ব্যর্থতার আঙ্গুল তুললেন মন্ত্রণালয় ও মন্ত্রীর দিকে। মন্ত্রীর পদত্যাগ চাইলেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে অদক্ষতা, দুর্নীতি, সমন্বয়হীনতা, অথর্বতা আর দায়ে দুষ্ট, ব্যর্থদের পুষে রেখে করোনা মোকাবেলা যেমন হবে না, আর করোনা পুষে রেখে অর্থনীতিও সচল হবে। ভয়াবহ করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সমন্বিতভাবে কাজ করার কথা বললেন হাসানুল হক ইনু। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। কিট সংকটের কারণে ব্যাহত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে করোনা শনাক্তের পরীক্ষা। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে পর্যাপ্ত পরিমাণে কিট মজুদ থাকার কথা। সংকট ঠেকাতে শুধু RT-PCR টেস্টের উপর নির্ভর না করে র্যাপিড টেস্ট শুরু করার পরামর্শ দিচ্ছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। সম্প্রতি নোয়াখালীতে বন্ধ করে দেওয়া হয়েছে কোভিড-19 নমুনা সংগ্রহ। ফলে ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় বন্ধ রয়েছে RT-PCR টেস্ট। সংশ্লিষ্টরা জানান, টেস্ট কিটের সরবরাহ না থাকায় বন্ধ রাখা হয়েছে নমুনা সংগ্রহের কাজ। 4 দিন হয় নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনীর মানুষ কিটের কোনো হচ্ছে না, অথচ পরীক্ষা হচ্ছে না। একইভাবে এর আগে বরিশাল, ময়মনসিংহ সহ দেশের বেশ কিছু PCR ল্যাবে বন্ধ থাকে RT-PCR টেস্ট। কিট সঠিক সময়ে সরবরাহ না থাকা ও কিট সংকট থাকায় এই জটিলতা। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখনো পর্যন্ত পর্যাপ্ত কিট মজুদ রয়েছে তাদের কাছে। এছাড়াও এসেছে নতুন আরো 1 লাখ কিট। আমাদের প্লেনের লেট করার কারণে আমাদের বাইরে থেকে যে কিটগুলো আসে সেটা আমাদের 2 দিন লেট ছিল। তো অলরেডি আমাদের 1 লাখের মধ্যে কিট চলে আসছে। বিভিন্ন জায়গায় আমাদের ডেলি বিভিন্ন জায়গা থেকে আমাদের বাইরে থেকে কিটগুলো আসছে, আমরা সরবরাহ করছি। রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, টেস্ট কিট সংকট তৈরি হলে এই সংক্রমণ আরো বাড়বে। মৃদু লক্ষণযুক্ত রোগী তাদের টেস্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করলে রোগটা কিন্তু ছড়াতেই থাকবে এবং যত বেশি রোগ ছড়াবে তত বেশি আমাদের জন্য বিপজ্জনক। শুধুমাত্র RT-PCR টেস্টের উপর নির্ভর না করে সামাজিক সংক্রমণের এই সময়ে র্যাপিড টেস্ট করানোর পরামর্শ তার। RT-PCR পদ্ধতির পরীক্ষার পাশাপাশি অন্যান্য উপায়ে আমাদের করোনা রোগীর শনাক্তের কথা সিদ্ধান্ত নিতে হবে এবং সেই তালিকাটাও আমাদের প্রকাশ করতে হবে। যেমন র্যাপিড টেস্টিং কিট, সেটা এখনো পর্যালোচনার মধ্যে আছে, কোন দেশ থেকে আমদানি করা যায় সেই বিষয়ে কাজ চলছে। জাতীয় টেকনিক্যাল কমিটির মতে বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন অন্তত 25 থেকে 30 হাজার করোনা পরীক্ষা করানো জরুরি, যা দেশের 66টি ল্যাবে করানো সম্ভব নয়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণের পর দেশে হাসপাতালগুলোয় চিকিৎসা সেবা মুখ থুবড়ে পড়েছে। বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। আবার রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে চলছে ভয়াবহ বাণিজ্য। এমনকি করোনা রোগীদের ভুয়া বিল ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে বেসরকারি হাসপাতালে। বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের নজরদারি ও অবহেলায় হাসপাতালগুলো বেপরোয়া হয়ে উঠেছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদন। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই স্বজনদের আহাজারি। রোগী নিয়ে স্বজনরা ছুটছেন এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। চিকিৎসা না পেয়ে পথেই কিংবা অ্যাম্বুলেন্সে মৃত্যুর ঘটনাও ঘটছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে 50 শয্যার বেশি সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা ও নন করোনা রোগীদের চিকিৎসা দিতে হবে, কিন্তু 1 মাস পেরিয়ে গেলেও 2-1টি ছাড়া হাসপাতালগুলো নির্দেশনা মানছে না। যে কটি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছে তাদের নিয়ে অভিযোগের শেষ নেই। সবচেয়ে বেশি অভিযোগ রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল নিয়ে। 31 মের আগে সরকারের সঙ্গে চুক্তি থাকা অবস্থায় করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও বেশ কয়েকজন রোগীর কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করেছিল। এমনকি এক করোনা রোগীকে 30 মিনিট অক্সিজেন দিয়ে 86,400 টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আনোয়ার খান মডার্ন আমাদেরকে কিচ্ছু বলেনি, শুধু একটাই ওনাদের কাছে এক্সপ্লেনেশন, আপনার বিল এটা দিয়ে আপনি রুগী নিয়ে যান। রাজধানীর মালিবাগে প্রশান্তি নামে বেসরকারি হাসপাতালে আইসিইউ বেডে না রেখেও রোগীকে আইসিইউর বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। বাড়তি বিল আদায়ের জন্য 12 ঘন্টা লাশ জিম্মি করার ঘটনাও ঘটেছে এই হাসপাতালে। সে এই জু না লেখে আইসিইউ লিখেছে আর কি। এই লেখার প্রিন্টিং মিস্টেক নিয়ে আপনি মানে এটা যদি আমি এই জু লিখি তার বিল এটাই হবে। বর্তমানে এটা মহামারী চলছে, রাষ্ট্রের দায়িত্ব ছিল এখানে চিকিৎসা করা। আমাদের দেশের চিকিৎসা খাতকে যেমন ব্যবসায়ের দিকে ধাবিত করে দিয়েছে, মহামারী তো তাই করে দিয়েছে। এখন এগুলোকে কন্ট্রোল করা এটা তো ধরেন সরকারেরই দায়িত্ব। সকল বেসরকারি চিকিৎসক ক্লিনিকের মালিকদের কাছে আমি বিনীত অনুরোধ করতে চাই, আপনাদের হাসপাতালে দেশের এই ক্রান্তি লগ্নে সে সেবা করতে গিয়ে সবসময় খেয়াল রাখবেন কোনো অবস্থাতে যেন মানুষের ভোগান্তি সৃষ্টি না হয়, মানুষের সার্ভিসের বিষয়ে যেন কোনো কমপ্লেইন না থাকে। মহামারীর এই সংকটে রোগীদের পকেট কাটার মহা উৎসবের লাগাম টানতে জোর দাবি বিশেষজ্ঞদের। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ন্ত্রণে দুদক শূন্য সহিষ্ণুতার নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই কথা জানান। ইকবাল মাহমুদ বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতির বিষয়ে করোনা প্রাদুর্ভাবের আগ থেকেই কমিশন সক্রিয়। সব মিলিয়ে স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে কমিশন শূন্য সহিষ্ণুতার নীতি অনুসরণ করছে। এরপরেও কোভিড-19-এর চিকিৎসা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ এসেছে। কমিশন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। ইকবাল মাহমুদ বলেছেন, বিশ্বাসযোগ্য তথ্য এবং দালিলিক প্রমাণাদির মাধ্যমে যেমন অপরাধীদের আমলে আনতে হবে, তেমনি জনগণের কাছেও কমিশনকে জবাবদিহি করতে হবে। করোনা ভাইরাসে 24 ঘন্টায় নতুন করে 3,868 জন সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। মারা গেছেন 40 জন। সব মিলিয়ে মারা গেছেন 1,661 জন। দেশে সব মিলিয়ে শনাক্ত হয়েছেন 1,30,474 জন। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে শুক্রবার এমন তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,638 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 53,133 জন। নতুন করে মারা যাওয়া 40 জনের মধ্যে 31 জন পুরুষ ও 9 জন নারী। পূর্বের দিনের নমুনা সহ 18,498টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 6,96,941টি। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,868টি। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 40 জন এবং এ পর্যন্ত 1,661 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,638 জন। এদিকে বিশ্বজুড়ে করোনায় 24 ঘন্টায় প্রায় 1,80,000 মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 5,500 মানুষ। আর মোট মৃতের সংখ্যা 4,92,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 97.5 লাখেরও বেশি। ব্রাজিলে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। 24 ঘন্টায় 1,180 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 40,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় প্রাণহানির সংখ্যা 649 জন। একদিনে সংক্রমিত 40,000-এর বেশি মানুষ। তবে দেশটিতে আক্রান্ত 2 কোটি হয়ে থাকবে এমন ধারণা করছে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল CDC। ভারতের অবস্থাও বেহাল। একদিনে 18,000-এর বেশি আক্রান্ত হয়েছে, মারা গেছেন 400-রও বেশি। তবে স্বস্তির খবর হলো, বিশ্বব্যাপী এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় 52,51,000-এর বেশি মানুষ। হিউম্যান ট্রায়ালের চূড়ান্ত ধাপে পৌঁছেছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। ভাইরাসের বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে তা মূল্যায়ন করাই এবার ক্লিনিক্যাল ট্রায়ালের লক্ষ্য।
অক্সফোর্ডের বিজ্ঞানীদের উদ্ভাবিত এই টিকা বাজারজাত করতে কাজ করে যাচ্ছে ব্রিটিশ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবর নাগাদ এই টিকা সরবরাহ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য রীতিমতো প্রতিযোগিতা চললেও কেউ এখনও কার্যকর সাফল্য পায়নি। তবে বেশ আশা জাগাচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের উদ্ভাবিত টিকা, যার কার্যকারিতা পরীক্ষার শেষ ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হলো। করোনা ভাইরাস থেকে এই টিকা মানুষকে কতটা সুরক্ষা দিতে পারে সেটা যাচাই করে দফায় দফায় এই ট্রায়ালের উদ্যোগ নেওয়া হয়েছে। অক্সফোর্ডের ভ্যাকসিন গ্রুপের প্রধান জানিয়েছেন, বয়স্ক মানুষের শরীরে কার্যকারিতা পরখ করে দেখতে শেষ ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এছাড়া এই প্রতিষেধক বিপুল সংখ্যক মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পারে কিনা তা বিশ্লেষণ করাই এবার ট্রায়ালের লক্ষ্য। জানানো হয়েছে আগামী আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ ক্লিনিক্যাল ট্রায়ালের ফল হাতে আসবে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবর নাগাদ এই টিকা সরবরাহ করা হবে। যুক্তরাজ্যে পরবর্তী ধাপে 10,000-এর বেশি শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষের উপর এই টিকা প্রয়োগ করা হবে। এর বাইরে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে এই ট্রায়াল সম্পন্ন হবে। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের সঙ্গে করোনা টিকার 40 কোটি ডোজ প্রি অর্ডার করতে একটি প্রাথমিক চুক্তিতে উপনীত হয়েছে ইউরোপের 4 দেশ। মাসুদ রানা, নিউজ 24। সংবাদের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা সংবাদ। বিএনপি করোনা সংকটের শুরু থেকে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে সরকারের সমালোচনাকে নিজেদের রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। করোনা প্রতিরোধে সরকারের পূর্ব প্রস্তুতি ছিল না বিএনপির এমন সমালোচনার জবাবে ওবায়দুল কাদের একথা বলেন। সংকটে বিএনপি শুরু থেকে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে সরকারের সমালোচনাকে নিজেদের রাজনৈতিক কৌশল কিংবা দর্শন হিসাবে বেছে নিয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে। গেল 2 জুন থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই আওয়ামী লীগ নেতা। অবস্থার অবনতি হলে গেল 19 জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে নেওয়া হয়। কিন্তু শুক্রবার বেলা 11টার দিকে আবারও অবস্থা খারাপের দিকে যাওয়ায় সাহারা খাতুনকে নেওয়া হয়েছে আইসিইউতে। 77 বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যা সহ বিভিন্ন জটিলতা নিয়ে 2 জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। যুক্তরাষ্ট্রের মানব পাচার সূচকে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। তৃতীয় থেকে দ্বিতীয় ধাপে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ট্রাফিকিং ইন পারসন টিআইপি নামে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, মানব পাচার বন্ধে নানামুখী কার্যকর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি মানব পাচার মামলার নিষ্পত্তি এবং ঘটনার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা হয়েছে। ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে। গেল 3 বছর ধরে যুক্তরাষ্ট্রের মানব পাচার রিপোর্টে তৃতীয় স্তরের নজরদারি তালিকায় ছিল বাংলাদেশ। আমেরিকানরা প্রতি বছর তারা একটা রিপোর্ট বের করে। এই রিপোর্টকে বলে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটস ট্রাফিকিং ইন পারসনস রিপোর্ট। আমাদের টায়ার 2 একটা পদ উপরে তুলেছে। এর অর্থ হচ্ছে তারা বলছে যে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এই ব্যাপারে, এবং এই জন্যে বাংলাদেশ এই ওয়াচ লিস্ট থেকে এখন টায়ার 2-তে। এদিকে কুয়েতে আটক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে আরও অনুসন্ধান চালাবেন দেশটির সরকারি কৌঁসুলিরা। এখন তারা ফিনান্সিয়াল ইউনিটের তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। বৃহস্পতিবার কুয়েতি সংবাদ মাধ্যম আল সিয়াসা দৈনিকের বরাত দিয়ে আরেক সংবাদ মাধ্যম আরব টাইমসে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, পাপলুর বিরুদ্ধে দায়ের করা ওই মামলায় তালিকাভুক্ত এক আসামিকে জামিন দেন কুয়েতের আদালত। সে দেশের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বোন ওই আসামি নিজেও কুয়েতের একজন বড় ব্যবসায়ী। 2000 কুয়েতি দিনার মুচলেকায় ওই নারীকে জামিন দেওয়া হয়। তার দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা বলবৎ করেন আদালত। প্রতিবেদনে বলা হয়, ঘুষ এবং অর্থ পাচারের অভিযোগ ওই নারীকে পাপুলের বিরুদ্ধে দায়ের করা মানব ও অর্থ পাচারের এই মামলায় আসামি করা হয়।
করোনা মহামারীর এই সময়ে যখন কর্মহীন হয়ে পড়েছে মানুষ, তখন রাজধানী সহ সারা দেশেই বেড়েছে জরুরি ভোগ্যপণ্য চালের দাম। বেশি দামে ধান কেনার অজুহাতে চালের দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা। ভোক্তা ও ব্যবসায়ীদের অভিযোগ, ধান চালে বাড়তি মজুদ ও কারসাজির কারণেই এমন দুরবস্থা। গেল কয়েকদিনে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে অন্তত 3 থেকে 4 টাকা, কোথাও কোথাও দাম বেড়েছে আরো বেশি। ফলে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। করোনা মহামারীর এই সময়ে বাড়তি সুসংবাদ বয়ে এনেছিল দেশের কৃষি খাত। বোরোর বাম্পার ফলনে এবার ধান উৎপাদন হয়েছে 2 কোটি টন, কিন্তু তারপরও গত 2 সপ্তাহে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 4 টাকা পর্যন্ত। দেশে ধান উৎপাদনের দ্বিতীয় সর্বোচ্চ জেলা দিনাজপুরে চলতি বছর 8 লাখ মেট্রিক টন বোরো উৎপাদন হয়, তবু সেখানে ঊর্ধ্বমুখী চালের বাজার। খোঁজ নিয়ে জানা যায়, দিনাজপুর, কুষ্টিয়া সহ দেশের প্রধান চাল সরবরাহকারী এলাকাগুলোতে প্রতি সপ্তাহেই 1-2 টাকা করে দাম বাড়াচ্ছেন চালকল মালিকরা, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজার ঘুরে দেখা যায় বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। আড়তদার ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, ধানের দাম কিছুটা বাড়লেও চালের দাম এতটা বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই। ধানের দাম বেশি, মোকামে ধানের দাম বেশি। আমরা তো মিলারকে নক করছি যে এত দাম কেন চাউলের। এ বিষয়ে চালকল মালিকদের অজুহাত, গেল মৌসুমে ধানের দাম ছিল 5 থেকে 600 টাকা, এবার তা বেড়ে হয়েছে 8 থেকে 900 টাকা। তাই প্রায় সব ধরনের চালেরই দাম বাড়তি। যে কৃষকটা গত বছর 1100 থেকে 1150 টাকা বস্তা ধান বিক্রি করেছে, সেই কৃষকটা সেই ধানটা এবার 1650 থেকে 1700 টাকা বস্তা বিক্রি করেছে। আবার সরকার ওই ধানের রেট দিয়েছে 26 টাকা, কিন্তু চালের রেট দাঁড়ায় সেটা 38 থেকে 40 টাকা, সেটা না দিয়ে দিয়েছে 36 টাকা। কৃষি বান্ধবভাবে এটা করেছে। তবে মহামারীর এই সময়ে চালের দাম বাড়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আগে চালের দাম অনেক কম ছিল, এখন সেই তুলনায় অনেক বৃদ্ধি পাইছে। আমরা মধ্যবিত্তরা কিভাবে চলবো? 15-20 দিন আগে ছিল চাউলের দাম একটু কম, তখন থেকে এখন বর্তমান একটু বেশি। হঠাৎ করে ধানের মৌসুমে চাউলের বাজার ঊর্ধ্বগতি, আসলে এটা করোনার ভিতরে এটা আসলে ব্যবসায়িকদের কারসাজি কিনা, এটা আমাদের একটা সন্দেহ। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ মজুত করছে কিনা এরই মধ্যে তার অনুসন্ধান চলছে জেলা ও উপজেলা পর্যায়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সন্ধ্যা সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আবারও বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা সংবাদ। উত্তরে বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে কয়েকটি নদীর পানি বিপদসীমার উপরে বইছে। উজান থেকে নেমে আসা ঢল ও মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং নীলফামারীর নিম্নাঞ্চলে পানি বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে। আর এসব অঞ্চলে নিচু এলাকা প্লাবিত হওয়ায় ঘরবন্দি হয়েছেন হাজার হাজার মানুষ। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনে রংপুর ও লালমনিরহাটে তিস্তার পানি কিছুটা কমলেও তা আবার বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধরলার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি 10 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় ঘরবন্দি হয়ে পড়েছেন চর এলাকার কয়েকশো পরিবার। পানি বাড়ার সঙ্গে ধরলার পাড়ে ভাঙনও দেখা দিয়েছে। সবচেয়ে নিম্ন এলাকা হলো এটা নিচু এলাকা। পশ্চিম পাশে বৃষ্টি হওয়ার কারণে আমাদের দিকে অনেক বাড়িঘর ডুবে গেছে। বন্যার পানিতে মানে ভুট্টা, পাট খুব ডুবে গেছে। তা আরো যদি বেশি হয় আমার খুব ক্ষতিগ্রস্ত খুব হয়ে যাবে। ধল্লার ভাঙড়ে অবদার বাঁধ পর্যন্ত ভেঙে গেছে। এই পাশাপাশি অনেক পরিবার বিলীন হয়ে যাচ্ছে, অনেক বাড়িঘর ভেঙে গেছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড স্থায়ী কোনো পদ্ধতি এখন পর্যন্ত গ্রহণ করে নাই। কুড়িগ্রামের ধরলার পানি ব্রিজ পয়েন্টে বিপদসীমার 8 সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে জেলার বেশিরভাগ নিম্নাঞ্চল। অস্বাভাবিকভাবে বাড়ছে অন্যান্য নদীর পানিও। পাক শাক করতে পারবেছি না, নাম্বার চেয়ারম্যানের ঘর কোনো খবর নেয় না। পানি আসছে, আমরা 3 দিন থেকে পানিতে এরকম করে আছি। আমাদের কোনখানে যা দাঁড়াবো তারও কোনো নিড়ে বার্তা নাই। বাড়ির মধ্যে আজ 5 দিন থেকে পানির মধ্যে বাড়ির মধ্যে শিশু বাচ্চাদের কোনো বের করে হওয়া যায়, কোনো বেড়ে বাহে যাবার টাবার পাইনি। আমরা আশা করি যে বাংলাদেশ সরকার আমাদের এই দুস্থ পরিবারগুলো, বন্যাক্রান্ত এবং পানিবন্দী মানুষগুলোর পাশে দাঁড়াবে।
বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দিনাজপুরেও। গেল কয়েকদিনে অব্যাহতভাবে পূর্ণভবা সহ জেলার প্রধান প্রধান নদীর পানি বাড়ছে। এরই মধ্যে আগামী 2 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সিরাজগঞ্জে যমুনার পাশাপাশি করতোয়া, বড়াল সহ অভ্যন্তরীণ অন্য নদীর পানি বেড়েছে। জেলার 5 উপজেলার বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়ে ঘরবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবারও বিরতি দিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সন্ধ্যার সংবাদে। এবারে খেলার খবর। আইসিসির পূর্ণ সদস্যের মর্যাদা বা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর 21 বছরে পা রাখল বাংলাদেশ ক্রিকেট। 2000 সালের এই দিনে বাংলাদেশের ক্রিকেট সাক্ষী হয় ইতিহাসে ঘটে চিরস্মরণীয় মহেন্দ্র খানের। এরপর সাদা পোশাকে 20 বছরে মাঠে গড়িয়েছে 100-র উপর টেস্ট ম্যাচ। বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের সাথে কথা বলে গালিব ইবনে জানাচ্ছেন বিস্তারিত। আইসিসি ট্রফি জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে যেন এক ধাক্কায় বিশ্ব ক্রিকেটে নজরবন্দি করল। তখনকার বিসিবির সভাপতি সাবের হোসেন চৌধুরীর কূটনৈতিক দক্ষতার কারণে খুব অল্প দিনের মধ্যেই আসলো সেই মহেন্দ্র খন। বাংলাদেশ পেল আইসিসির পূর্ণ সদস্যের মর্যাদা। একই বছর 10 নভেম্বর অভিষেক টেস্টে ভারতের মুখোমুখি বাংলাদেশ। সেই দলের 11 জনের মধ্যে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। জানিয়েছেন সেই অভিজ্ঞতা। প্রথম টেস্ট ম্যাচ খেলাটার স্মৃতিটা এখনো পুরোপুরি একদম সতেজ। যখন আমরা জানলাম যে টেস্ট ম্যাচ খেলতে পারবো, টেস্ট খেলতে পারবো, এটা তখন আমরা যারা ছিলাম আমাদের জন্য অনেক বড় বিষয় ছিল। এরপর পদ্মা মেঘনার পানি যেমন গড়িয়েছে, বাংলাদেশও সাদা পোশাকে মাঠে নেমেছে 119 টেস্টে। কিন্তু সাফল্যের অঙ্কটা নিতান্তই হাতে গোনার মতো, মাত্র 14 ম্যাচে। ইনিংস ব্যবধানে অনেক লজ্জায় মুখ ঢাকার মতো ঘটনাও আছে কয়েক হালি। একদিনের ফরম্যাটে উজ্জ্বল সাকিব তামিমরা সাদা পোশাকে কেন এত মলিন? আমাদের জন্য অনেক কঠিন একটা ব্যাপার ছিল প্রথম 4-5 বছর। স্ট্রাগলিং টাইম ছিল, পিরিয়ড ছিল। তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে ইমপ্রুভ করেছি। আমাদের দলের দিকে দেখেন, এখন কিন্তু আমাদের দলটা বেশ ভালো, আমরা কিন্তু বড় দলকে হারাচ্ছি। এখন চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যুগ। বেড়েছে আগের তুলনায় ম্যাচ সংখ্যা, কম ম্যাচ খেলার আক্ষেপ ঘুচিয়ে বাংলাদেশ কি পারবে টেস্ট মাঠেও বাঘের গর্জন দিতে? গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে 30 বছর পর আবারও শিরোপার দেখা পেল লিভারপুল। ম্যানচেস্টার সিটির হারে জয় উল্লাসে মাতল ইউর্গেন ক্লপের দল। স্ট্যামফোর্ড ব্রিজে রাতের লিগ ম্যাচে সিটিকে 2-1 গোলে হারিয়েছে চেলসি, আর তাতেই 31 ম্যাচে 86 পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে লিভারপুল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অপেক্ষাটা 30 বছরের। গত আসরেও শিরোপার একেবারে কাছে গিয়েও সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্স আপ হয়ে। তাই এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই অদম্য লিভারপুল শিরোপার ক্ষুধা নিয়ে পাগলা ঘোড়ার মতো ছুটেছে পুরো আসর। ফলাফল, লিগে এখনো 7 ম্যাচ বাকি থাকতেই জয় উল্লাসে মাতল ইয়র্গেন ক্লপের শিষ্যরা। যে রেকর্ড কিনা একা নিজেদের দখলে নিয়ে নিল দ্য রেডস বাহিনী। লিভারপুলের শিরোপা নিশ্চিতের দিনে অবশ্য মাঠের খেলায় ছিলেন না মোহাম্মদ সালাহ, সাদিও মানেরা। স্ট্যামফোর্ড ব্রিজে লিগ ম্যাচে শেষ দিকে 10 জনের দলে পরিণত হওয়া সিটিকে 2-1 গোলে হারায় চেলসি। আর তাতেই 31 ম্যাচে 28 জয় ও 2 ড্রয়ে 86 পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত লিভারপুলের। এখন ক্লপের শিষ্যদের সামনে আছে লিগে 100 পয়েন্টের রেকর্ড ঘরে তোলার হাতছানি। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। এর সাথে সন্ধ্যার সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সাবেক অর্থমন্ত্রী মোহিতের বিরুদ্ধে অপপ্রচারে ফেসবুকের এক গ্রুপ, পুরোটাই গুজব দাবি পরিবারের। সবাইকে সতর্ক থাকার পরামর্শ ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনায় সরকার দলীয় এবং মহাজোটের ব্যক্তিরা। পদত্যাগ চাইলেন স্বাস্থ্যমন্ত্রী। দুর্নীতি তদন্তে জিরো টলারেন্স নীতি দুদকের। কিট সংকটে ব্যাহত করোনা শনাক্তের পরীক্ষা, সংক্রমণ মাত্রা আরো বেড়ে যাওয়ার শঙ্কা। ভয়াবহ বাণিজ্যে কিছু বেসরকারি হাসপাতাল। করোনায় দেশে আরো 40 জনের প্রাণহানি, মোট শনাক্ত 1,30,000-এর বেশি। হিউম্যান ট্রায়ালের চূড়ান্ত ধাপে অক্সফোর্ডের ভ্যাকসিন।
যুক্তরাষ্ট্রের মানব পাচার সূচকে এক ধাপ উন্নতি বাংলাদেশের। কুয়েতে আটক এমপি পাপুলের বিষয়ে আরও অনুসন্ধান চালাবে প্রসিকিউশন। চালের বাজারে অস্থিরতা, কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। বেশি দামে ধান কেনার অজুহাত মিলারদের, কারসাজি বলছে ব্যবসায়ী ও ভোক্তারা। এবং পানি বাড়ছে নদ নদীতে, বিপদসীমার উপরে বইছে তিস্তা সহ কয়েকটি। উত্তরের কয়েক জেলায় নিম্নাঞ্চল প্লাবিত, আগাম বন্যার আশঙ্কা। আর এই ছিল সন্ধ্যা সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।